সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে শুরু করতে যাচ্ছি নিমাই ভট্টাচার্যের লেখা উর্বশী উপন্যাসটির তৃতীয় পর্ব। পরের দিন সকালে চৈতালি একটা বার্মিজ লুঙ্গির উপর পাতলা ফিনফিনে টি শার্ট পরে আমার ঘরে ঢুকেই হাসতে হাসতে বলল, বাচ্চু, সত্যি করে বলো তো, আমার জীবন কাহিনী তোমার কেমন লাগছে? আমি কোনো রকম ভাবাবেগ প্রকাশ না করে বললাম, তোমার মতো সুন্দরী, সেক্সি, বিখ্যাত অভিনেত্রীকে দিনের পর দিন এমন কাছ থেকে দেখতে পাচ্ছি বলেই তো আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ন্যাকামি না করে সত্যি করে বলো। আগে সব শুনি, তারপর আমি আমার মতামত জানাবো। তথৈব চ। দুজনে দুটো সিগারেট ধরালাম। 2-4 মিনিট কেউ কোনো কথা বললাম না। তারপর আমি জিজ্ঞেস করি, পরপর 5টা বইতে হিরোইন হওয়ার কন্ট্রাক্ট সই করে প্রথম ছবির কাজ শুরু করলে? হ্যাঁ। কত অ্যাডভান্স পেয়েছিলে? 5,000। এক একটা ছবির জন্য কত টাকার চুক্তি ছিল? প্রথম ছবির জন্য 5,000, পরের 3টেতে 1,000 বেশি। 5 নম্বর ছবির জন্য 10,000। একটু হেসে প্রশ্ন করি, ওই সব টাকা দিয়ে কী করলে? ও একটু স্ল্যান হাসি হেসে বলে, ওই 5টা ছবির একটি পয়সাও আমার হাতে আসেনি। অবাক হয়ে বলি, কেন? সব টাকা উদয় নিয়েছিল। তুমি কিছু বলনি? সেসব পরে বলবো। তোমার শ্বশুর শাশুড়ি সিনেমায় নামার পারমিশন দিয়েছিলেন? কন্ট্রাক্ট সই করার আগে উদয় তাদের কিছু জানাতে দেয়নি। কন্ট্রাক্ট সই করার পর তাদের জানিয়েছিলেন? হ্যাঁ। কি তাদের প্রতিক্রিয়া হলো? সব কিছু শোনার পর শ্বশুরমশাই বললেন, তোমাকে সিনেমায় নামানোর ব্যাপারে তোমার স্বামী যত উৎসাহী, তখন আমি কেন আপত্তি করব? আর শাশুড়ি ঠাকুরন? তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে যা না তা অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি দিলেন। তুমি কিছু বলনি? আমি শুধু বলেছিলাম, মা, আপনি শুধু শুধুই আমার উপর রাগ করছেন। আপনার ছেলে উৎসাহ না দিলে, মত না দিলে আমি কখনোই সিনেমায় অভিনয় করতে রাজি হতাম না। তোমার বাবা তখন বেঁচে ছিলেন? হ্যাঁ। খবরটা জানার পর তিনি কি বললেন? বাবা যখন জানতে পেরেছিলেন, বাবা মত দিয়েছিলেন, তখন আমি কি বলবো? তবে তোকে বলছি, খ্যাতি, যশ, অর্থ যেন তোকে অমানুষ না করে। এসব কথাবার্তার মাঝেই মঙ্গল সিং কফি দিয়েছিল। সেই কফির কাপে শেষ চুমুক দিয়ে বললাম, এবার তুমি তোমার ছবির করার কথা বলো। হ্যাঁ, শোনো। কন্ট্রাক্ট সই হওয়ার সঙ্গে সঙ্গে প্রযোজক হরিপদ সাহা ব্রিফকেসের মধ্যে কাগজপত্রগুলো রেখেই 100 টাকার 50খানা নোট উদয়শঙ্করের হাতে দিয়ে বললেন, প্লিজ একটু দেখে নিন। উদয়শঙ্কর একটু হেসে বললেন, আপনি তো দেখে দিলেন, আবার আমি কি দেখব? সাহাবাবু একটু হেসে বললেন, আমারও তো ভুল হতে পারে, টাকা করি সবসময় দেখে শুনে নেওয়া ভালো। উদয়শঙ্কর নোটগুলো গুনে গুনে পকেটে রাখতে রাখতে বলে, ঠিক আছে। এবার অমিয় সেন হাতের ফাইলটা চৈতালির হাতে দিয়ে বললেন, এটা চিত্রনাট্য। তুমি একটা বার পড়বে, খুব মন দিয়ে পড়বে। ভুলে যাবে তুমি উদয়ের স্ত্রী, মনে করবে তুমি শিবতলা স্কুলের অঙ্কের মাস্টারমশাই চিত্তবাবুর মেয়ে। চৈতালি এক মন দিয়ে ওর কথা শোনে। ঠিক 1 সপ্তাহ পর থেকেই আমি তোমাকে শেখাবো কিভাবে অভিনয় করতে হয়। উদয়শঙ্কর প্রশ্ন করলেন, আপনি কি আমাদের বাড়িতে ওকে শেখাতে আসবেন? না না, হরিদার অফিসের 3 তলায় যে রিহার্সেল রুম আছে, সেখানেই চৈতালিকে যেতে হবে। শাহবাবু সঙ্গে সঙ্গে বলেন, আমি গাড়ি পাঠিয়ে দেব, যদি সম্ভব হয় আমি নিজে এসে নিয়ে যাব। উনি মুহূর্তের জন্য থেমে উদয়শঙ্করকে বললেন, আপনিও আসবেন?
ওরা চলে যাওয়ার পর চৈতালি নিজের ঘরে ঢুকেই ফাইলটা খুলে দেখে। প্রথম পাতায় বড় বড় করে লেখা, একটু ভালোবাসা। চৈতালি পিঠে পালিশ দিয়ে বিছানায় আদর শোয়া হয়ে চিত্রনাট্য পড়তে শুরু করে। প্রথম বেশ অসুবিধা হয়, একটু খটকা লাগে। গল্প উপন্যাস পড়া অভ্যাস থাকলেও ও জীবনে কখনো নাটক পড়েনি। তবু পড়ে যায়, কিন্তু একবার পড়ে গল্পটা ঠিক বুঝতে পারে না। আবার পড়ে, 3-4 বার পড়ার পর গল্পটা বেশ ভালো লাগে। রাতে উদয়শঙ্কর ফিরে এসেই বলে, সুন্দরী, চিত্রনাট্য কি পড়েছ? হ্যাঁ পড়েছি। কেমন লাগলো? প্রথম দিকে ঠিক বুঝতে পারছিলাম না, 3-4 বার পড়ার পর গল্পটা বেশ ভালো লাগলো। আমুদা যে মাস্টারের মেয়ের কথা বললেন, সেই চরিত্রটা কেমন? ছোট্ট শহরের মাস্টারের মেয়ে যেমন হয় সেরকমই। উদয়শঙ্কর একটু হেসে বলে, আর নায়ক? চৈতালি একটু হেসে জবাব দেয়, ওই মাস্টার মশাইয়েরই এক ছাত্র। দিনের পর দিন ওই চিত্রনাট্য পড়তে পড়তে চৈতালির হঠাৎ মনে পড়ে বড় জেঠার কথা, তার ছাত্রদের কথা। মনে পড়ে অপুদার কথাও। শিবতলা স্কুলের অঙ্কের মাস্টার চিত্তবাবুও তো বড় জেঠার মতো ছাত্রদের ঠিক সন্তানের মতোই স্নেহ করতেন। অঙ্কের ব্যাপারে কোনো ভুল ত্রুটি হয় না, কিন্তু সংসারের অঙ্কশাস্ত্রে কি ভুলই বা করলেন। 1 সপ্তাহ পর শাহবাবুর গাড়ি এলো। স্বামীর সঙ্গে চৈতালি গেল শাহবাবুর ধর্মতলার অফিসে। প্রযোজক আর পরিচালক তাদের অভ্যর্থনা করলেন। চাটা খেতে খেতে একটু আধটু গল্প গুজব হলো। তারপরেই অমিয় সেন উঠে দাঁড়িয়েই বললেন, চৈতালি, চলো আমার ঘরে। উনি উদয়শঙ্করকে বললেন, তুই এখানেই হরিদার সঙ্গে গল্প গুজব কর। প্রযোজক মশাই সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, উনি আমার কাছেই আছেন, আপনি যান। ঘণ্টা 1.5 পর অমিবাবু চৈতালিকে নিয়ে শাহবাবুর ঘরে ঢুকতেই উদয়শঙ্করকে বলেন, অন্তত 7-10 দিন শুধু চৈতালিকেই আমি আলাদা করিয়ে দেখিয়ে দেব। তারপর অন্য আর্টিস্টদের সঙ্গে কবে রিহার্সেল হবে তা পরে বলবো। শাহবাবু চৈতালির দিকে তাকিয়ে একটু হেসে বলেন, প্রথম দিন রিহার্সেল দিয়ে কি মনে হচ্ছে? চৈতালিও একটু হেসে জবাব দেয়, খুব ইন্টারেস্টিং। উনি বেশ জোরের সঙ্গেই বললেন, 100 বার ইন্টারেস্টিং না হলে কি সারা পৃথিবীতে সিনেমা এত পপুলার হতো? এভাবে 2-3 দিন চলার পরেই চৈতালিকে নিয়ে 3 তলার রিহার্সেল রুমে যাবার জন্য পা বাড়িয়েই অমিয়বাবু থমকে দাঁড়িয়ে পিছন ফিরে বললেন, হ্যাঁ রে উদয়, এখন তো অফিসে কেউ নেই। তুই ইচ্ছে করলে হরিদার সঙ্গে গল্প করতে করতে 2-1 পেগ খেতে পারিস। শাহবাবু সঙ্গে সঙ্গে অমিয়বাবুর দিকে তাকিয়ে বলেন, উদয়বাবু যে আমাদের দলের লোক তা তো আগেই বলবেন। উনি শুধু এই কদিন বৈধ পালন করলেন। উদয়সঙ্গের ওদের কথা শুনে হাসে। অমিবাবু রিহার্সেল রুমে যাবার জন্য পা বাড়িয়ে বলেন, উদয় খানদানি জমিদার বাড়ির ছেলে, ওদের কৃপাতেই তো আমাদের মতো প্রজারা এইসব সৎ গুণের অধিকারী হয়েছে। না, রিহার্সেলের পরেই উদয়শঙ্কর স্ত্রীকে নিয়ে বাড়ি যায় না। শাহবাবু আর আমুদার সঙ্গে আড্ডা দেয়, হুইস্কি খায়, চৈতালি চা কফি খায়, ওদের কথা শুনে মাঝে মধ্যে 2-1টা কথা বলে। 10 দিন পর চৈতালিকে নিয়ে রিহার্সেল রুম থেকে এসেই অমিয় সেন হাসতে হাসতে প্রযোজককে বলেন, হরিদা, বাজি লড়বেন? কিসের জন্য বাজি লড়ব? আমি বাজি রেখে বলতে পারি চৈতালির জন্য এই ছবি হিট করবে। হরিবাবু অবাক হয়ে বলেন, এখনও অন্য আর্টিস্টদের সঙ্গে রিহার্সেল হলো না, শুটিং হলো না, তবু আপনি বলছেন? প্রযোজককে কথাটা শেষ করতে না দিয়েই উনি বলেন, হরিদা, দয়া করে ভুলে যাবেন না, আমার নাম অমিয় সেন। হরিবাবু জিভ কামড়ে বলেন, সি, তা বলবেন না। আপনি যে কত গুণী মানুষ তাকে আমি জানি না, আর সে কথা জানি বলেই আপনার প্রতিটি কথা আমি মেনে চলি। অমিয়বাবু একগাল হাসি হেসে হরিবাবুর সঙ্গে করমর্দন করে বললেন, আই নো দ্যাট হরিদা। অমিয়বাবুর গ্লাসে হুইস্কি ঢেলে দিয়েই হরিবাবু বললেন, তবে আমি কথা দিচ্ছি, যদি এই নতুন ম্যাডামের জন্য একটু ভালোবাসা হিট করে তবে আপনাদের দুজনকেই 5,000 টাকা করে প্রাইজ দেব। সঙ্গে সঙ্গে গ্লাস তুলে বলে, চিয়ার্স। আমি একটু চুপ করে থাকার পর জিজ্ঞেস করি, প্রথম
প্রথম দিন শুটিং করতে ভয় করেনি? চৈতালি বলে, সেদিন বাড়ি থেকে বেরোবার সময়ই মন দমে গিয়েছিল। কেন? স্টুডিও রওনা হবার আগে শ্বশুরমশাইকে প্রণাম করতেই উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, জয়ী হও মা। শাশুড়িকে প্রণাম করতেই উনি বলেন, যাও নটি বিনোদিনী যাও, আমাকে আর পেন নাম করতে হবে না। চৈতালি দুটো চল শক্ত করে আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো বাচ্চু, আমি চোখের জল ফেলতে ফেলতে গাড়িতে উঠেই মন প্রাণ দিয়ে মা কালীকে বলেছিলাম, মা, আমি যেন এই ভদ্রমহিলার অহংকার আর অপমানের জবাব দিতে পারি। আমি একটু হেসে বলি, সে শুভদিন তোমার জীবনে এসেছিল? ও একটু মুচকি এসে বলে, সে শুভদিন শুধু একদিন আসেনি, মাসের পর মাস, বছরের পর বছর এসেছে। ওই অহংকারী মহিলা এখনও আমার মাসওয়ালার উপরে নির্ভর করে বেঁচে আছেন। বলো কি? হ্যাঁ, সত্যি কথাই বলছি। ও একটু থেমে বলে, দেখো বাচ্চু, আমি তোমার মতো লেখাপড়া করিনি, তোমার মতো জার্নালিস্টও নই, তোমার মতো দেশ বিদেশ রাজা উজিরও দেখিনি, মানুষও দেখিনি, তবু সামান্য অভিনেত্রী হয়েও তো কম অভিজ্ঞতা হয়নি। সে তো 100 বার সত্যি। এই পৃথিবী সব সহ্য করে, কিন্তু বিনা কারণে মানুষকে অপমান করলে, তাচ্ছিল্য করলে, হেয়জ্ঞান করলে তা কখনোই সহ্য হয় না। চৈতালি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, একদিন না একদিন চাকা ঘুরবেই। ঠিক বলেছ, নিছক অহংকার আর দম্ভের জন্যই তো পুরো গ্রিক আর রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। ও সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে বলে, সে প্রথম শুটিং করার দিন ফ্লোরে ঢোকার আগে আমি ফ্লোরের মাটি ছুঁয়ে প্রণাম করি। তখনকার দিনের এক বিখ্যাত অভিনেত্রী তাই দেখে এক প্রবীণ অভিনেতাকে বললেন, দেখো দেখো, ছুরিটার ন্যাকামি দেখো, ও কি ভেবেছে স্টুডিও কালীঘাটের মন্দির? উনি বললেন, মেয়েটা যদি প্রণাম করে মনে শান্তি পায় তো তোমার রাগ করার কি আছে? তুমি এইটুকু মেয়েকে হিংসা করো না। শুনে আমি হাসি। চৈতালি একটু হেসে বলে, এর পরদিন থেকে ওই অভিনেতাকে আমি যখন যেখানে দেখেছি তখনই প্রণাম করেছি। উনি আমাকে মা বলে ডাকতেন বলে আমি ওকে বাবা বলে ডাকতাম। আর ওই বিখ্যাত অভিনেত্রী, উনি সিনেমায় নামার পর দিন থেকেই বোধহয় একজন না একজনের রক্ষিত হয়ে জীবন কাটাতেন। তারপর যখন রূপ যৌবন চলে গেল, মধু ফুরিয়ে গেল, বাবুরাকে ত্যাগ করলেন, ছবির কাজ বন্ধ হয়ে গেল, তখন একদিন উনি আমার আলিপুরের বাড়িতে এসে হাজির। সেদিন রবিবার সকালবেলায় ডজনখানেক প্রযোজক আর পরিচালক এসেছিলেন নতুন ছবির প্রস্তাব নিয়ে। তাদের বিদায় করতে করতে 11টা বেজে গেল। তারপর চৈতালি লিভিং রুমের ডিভানে শুয়ে শুয়ে একটা চিত্রনাট্য পড়ছিল। হঠাৎ শেফালি এসে পাশে দাঁড়াতেই চৈতালি বেশ বিরক্ত হয়ে বলে, দেখছিস না আমি স্ক্রিপ্ট পড়ছি? যার টেলিফোনেই আসুক, আমি এখন কথা বলতে পারবো না। না দিদি, টেলিফোন না, তবে দারোয়ান এসে খবর দিল সে এক মায়াবী দেবী এসেছে। উনি নাকি সিনেমা করতেন, খুব জরুরি দরকার। তিরিং করে লাফ দিয়ে উঠে বসেই চৈতালি বলে, তুই নিচে যা তো, যদি দেখিস ওই মহিলার বাঁদিকের গালে একটা বেশ বড় তিল আছে তাহলে উপরে নিয়ে আসিস, তা না হলে দারোয়ান যেন ঢুকতে দেয় না। কয়েক মিনিট পর শেফালির পিছন পিছন মায়াদেবী ঘরে ঢুকতেই চৈতালি তাড়াতাড়ি গিয়ে এগিয়ে যায়, প্রণাম করে বলে, দিদি একই চেহারা তোমার। আর ভাই বলো না, বড় দুঃখে কষ্টে আসি। শেফালিকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখেই চৈতালি বেশ বিরক্ত হয়েই বলে, হা করে দাঁড়িয়েছিস কেন? চাপাকে বল তাড়াতাড়ি এক গ্লাস ফ্রুট জুস নিয়ে। শেফালি ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক মিনিট পর নিজেই ফলের রসের গ্লাস ট্রের উপর বসিয়ে ব্লেড দিয়ে ঢেকে এলো, মায়াদেবী সামনে রেখে। চৈতালি বলে, দিদি আগে গ্লাসে চুমুক দিন। মায়াদেবী গ্লাসে চুমুক দিতেই ও শেফালিকে বলে, দিদি খেয়ে দিয়ে যাবেন, চাপা যেন ঠিক মতো রান্না করে। শেফালি খালি গ্লাস নিয়ে চলে যাওয়ার পর মায়াদেবী চারপাশে চোখ বুলিয়ে দেখ, দেখছি তুমি সত্যি মহারানীর মতো আছো। দিদি, যে স্টুডিওর ধুলোবালি ভর্তি ফ্লোরে দাঁড়িয়ে টিনের চালের নিচে কাজ করি, সবই ওই মন্দিরের কৃপায়।
হ্যাঁ ভাই, তুমি সত্যি দেখিয়ে দিলে স্টুডিওকে মন্দির মনে করে কাজ করলে কি অসাধ্য সাধন করা যায়। দিদি, যে যেখানে কাজ করবে সেই জায়গায় তো মন্দির মনে করা উচিত। মায়াদেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, কিন্তু আমরা তো মনে করতাম স্টুডিও হচ্ছে লুটপাট করে টাকা রোজগার করা আর ফুর্তি করার জায়গা। যাই হোক, চৈতালি অভাবনীয়ভাবে মায়াদেবীকে আদর আপ্যায়ন করে। শেফালিকে বলে, আলমারি থেকে সপাচেক টাকা এনে দিদিকে দে, তারপর তুই নিজে আমার গাড়িতে দিদিকে পৌঁছে দিবি। শেফালির কাছ থেকে টাকা হাতে নিতে মায়াদেবী চৈতালির দুটো হাত জড়িয়ে ধরে বললেন, তুমি যে কি উপকার করলে তা বোঝাতে পারবো না। মায়াদেবী সেদিনের মতো বিদায় নিলেও আবার মাস তিনেক পর হাজির। চৈতালি গম্ভীর হয়ে শেফালিকে হুকুম করে আলমারি থেকে 100 টাকা এনে দিয়ে দিদিকে। শেফালি টাকাটা মায়াদেবীকে দিতেই চৈতালি বেশ রুক্ষভাবেই বলে, দিদি, যাকে এককালে ঘেন্না করেছেন, অপমান করেছেন, তার কাছে বারবার আসবেন না। তাছাড়া আমি যথেষ্ট ব্যস্ত থাকি, যখন তখন এসে আমাকে বিরক্ত করবেন না। আমি হাসতে হাসতে বলি, দেখছি তুমি দ্বারকানাথ ঠাকুরের শিষ্য। যাই বলো বাচ্চ, এই মানুষগুলোকে একটু শিক্ষা দেওয়া দরকার। যাই হোক, তোমার প্রথম ছবির কথা বলো। চৈতালি একটু হেসে বলে, সত্যি বলছি, প্রথম দিন স্টুডিওর ফ্লোরে ঢুকে অত আলো, অত লোকজন, হইচই, ক্যামেরা, আমুদার গুরু গম্ভীর মুখ দেখে মনে হয়েছিল আমি বোধহয় হার্ট ফেল করে মারা যাব। তারপর কি করলে? আমুদা আমার কানে কানে বললেন, এখানে যাদের দেখছো সব ভুলে যাও। তুমি চিত্ত মাস্টারের মেয়ে বালা, এছাড়া তোমার কোনো পরিচয় নেই। চৈতালি না থেমেই বলে, আমুদা টানু বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে বললেন, তাছাড়া তুমি তো তোমার বাবার সঙ্গে কথাবার্তা বলবে। কোন মেয়ে কি বাবার সঙ্গে সুখ দুঃখের কথা বলতে ভয় পায়? আমি উদ্গ্রীব হয়ে ওর কথা শুনি। ও একটু এসে বলে, পরপর দুবার মনিটর হবার পর আমুদা আবার কাছে এসে ফিসফিস করে বলে, মালা, এবার ফাইনাল টেক হবে। আমি যেই সব স্টার্ট, সাউন্ড, ক্যামেরা, রোলিং, ব্যাস, সঙ্গে সঙ্গে তুমি মা কালীর নাম করে আস্তে আস্তে বাবার কাছে এগিয়ে যাবে। চৈতালি হঠাৎ আমার একটা হাত ধরেই কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো বাচ্চু, আমুদার চিৎকার শোনার পর আমি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মা কালীকে মনে করেই চোখ খুলে দেখি মা কালী ক্যামেরার পাশে দাঁড়িয়ে আমাকে কাছে ডাকছেন। চৈতালি থামতে পারে না। শুধু তাই না, আমি কানুদাকে দেখতে পেলাম না। দেখলাম আমার বড় জেঠা শুয়ে আছেন। কথাগুলো বলতে বলতে ওর চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। তারপর সেদিন শুটিংয়ের পর সবাই আমাকে অভিনন্দন জানালেন। সেদিনই আমি মনে মনে স্থির হয়ে বুঝে গেলাম, স্বয়ং মা কালী যখন আমার সাহায্যে, তখন আমার জয় অনিবার্য। একটু ভালোবাসা হিট হয়েছিল, তখন হিট বুঝতাম না। তবে হরিবাবু প্রচুর লাভ না করলে নিশ্চয়ই আমাকে 5,000 টাকা প্রাইজ দিতেন না। তা তো বটেই। মুহূর্তের জন্য না থেমে প্রশ্ন করলাম, হরিবাবুর পরপর 5টা ছবিতেই তুমি হিরোইন হলে? হ্যাঁ। ও একবার বুক ভরে নিঃশ্বাস নিয়েই বলে, ওই 5টা ছবি করতে করতেই আমার জীবন অনেক ঘটনা ঘটে গেল। অনেক ঘটনা মানে? চৈতালি খুব আস্তে আস্তে বলে, প্রথম দুটো ছবি করার সময় উদয় প্রত্যেক দিন আমাকে সঙ্গে করে স্টুডিওতে যেতে আসতো। প্রথম ছবির জন্য একবার, আর দ্বিতীয় ছবির জন্য 3বার 3 জায়গায় আউটডোর হয়েছে। প্রত্যেকবারই উদয় আমার সঙ্গে গিয়েছে। থার্ড ছবিতেও আউটডোর ছিল। হ্যাঁ, কিন্তু রওনা হবার দিন হঠাৎ উদয় বলল, এবার তুমি একাই যাও, পূর্ব আর কলকাতায় আমার কাজ আছে। উদয়ের বদলে কে তোমার সঙ্গে গেল? কেউ না। আমি অবাক হয়ে বলি, মেয়ে আর্টিস্টদের সঙ্গে তো সবসময় একজন অ্যাক্সেস থাকে। যাই, কিন্তু উদয় ছাড়া কে আমার সঙ্গে যাবে? ও একটু থেমে বলে, প্রথমে আমি অনেক অনুনয় বিনয় করে সঙ্গে যেতে বলতাম। তারপর বললাম, আমার বয়স বেশি না, আমি এই লাইনে নতুন, কে কেমন লোক তা আমি জানি না।
আমাকে এইভাবে একলা ছেড়ে দেওয়া কি ভালো হবে? ও কি বলল? ও বলল, ওই কথা, আমার কাজ আছে। আর কিছু বলল না। বলল, তুমি ঠিক নিজেকে সামলাতে পারবে। আচ্ছা লোক তো। চৈতালি 2-4 মিনিট কথা বলে না। হঠাৎ ওর দিকে তাকিয়ে দেখি দুটো চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছে। তারপর একবার খুব জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও কেন জানি জানো? কেন? হরিবাবু আমাকে নিয়ে ফুর্তি করবেন বলে ওকে টাকা দিয়ে পুরী পাঠিয়ে দেন। তোমাকে কে বলল? তুমি কি করে জানলে? স্বয়ং হরিবাবু আমাকে বলেছিলেন। হরিবাবু নিজে? জি হ্যাঁ। ছবির নাম এপার ওপার, নামক স্বয়ং চঞ্চল কুমার, নায়িকা চৈতালি রায়। এই জুটির প্রথম ছবি। জয়পুর, যোধপুর আর জয়সালমেটে শুটিং হবে। একটানা 18 দিন। ওই 18 দিনের মধ্যে 3টে ডুয়েট গানের সিকোয়েন্স তোলা হবে। শুটিং হবে ট্রেনে, হোটেলে, পথে ঘাটে, বালির পাহাড়ে। এক কথায় এলাহি ব্যাপার। প্রোডাকশন ম্যানেজার সামন্তবাবু আগেই 2বার গিয়েছিলেন সব বিধি ব্যবস্থা করতে। শুটিং শুরু হওয়ার 7 দিন আগেই তিনি 3-4 জন সহকারীকে নিয়ে ওখানে পৌঁছে গেছেন। তার দুদিন পরেই ডিরেক্টর ওখানে গেলেন ক্যামেরাম্যানকে নিয়ে। তার পরের দিনই ইউনিটের অন্য সবাই ওখানে গেলেন। চঞ্চল কুমার অন্য একটা ছবির আউটডোর করে বোম্বে থেকে সোজা জয়পুর যাবেন। সবশেষে নায়িকা আর উদয়বাবুকে নিয়ে হরিবাবু যাবেন কলকাতা থেকে। রওনা হওয়ার দিন ঠিক 6:30টার সময় হরিবাবু গাড়ি নিয়ে হাজির। চৈতালির সঙ্গে সঙ্গে উদয়শঙ্কর ও সুটকেস নিয়ে উঠালেন ওই গাড়িতে। রাজা বসন্ত রায় রোড থেকে গাড়ি ল্যান্সডাউন রোডে পড়তেই হরিবাবু বললেন, উদয়বাবু, পুরীতে কদিনের কাজ? উদয়শঙ্কর গম্ভীর হয়ে বললেন, আমাদের পুরীর বাড়ি নিয়ে বেশ ঝামেলা হয়ে গেছে। ঠিক জানি না কদিন থাকতে হবে। পুরীর কাজ মিটলে জয়পুর আসতে পারবেন না? না না, অসম্ভব। কলকাতায় 2টো বাড়ি নিয়েও মামলা শুরু হয়েছে। পুরী থেকে আমাকে সোজা কলকাতা আসতে হবে। চৈতালি কোনো কথা বলল না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। হাওড়ার কালকা মেলে ছড়িয়ে দেওয়ার সময় উদয়শঙ্কর চৈতালিকে বলে, মন দিয়ে কাজ করো আর সাবধানে থেকো। উনি হরিবাবুকে বলেন, প্লিজ আপনি কি একটু দেখবেন? কিছু চিন্তা নেই, আমি তো পাশের কম্পার্টমেন্টেই আছি। চৈতালি 2বারতের কম্পার্টমেন্টে একলা একলা বসে আকাশ পাতাল চিন্তা করে। কখন যে ট্রেন ছেড়ে দিয়েছে তা বুঝতেই পারে না। পাশের কম্পার্টমেন্ট থেকে হরিবাবু এসে বলেন, ম্যাডাম একলা একলা ভয় করবে না তো? না না, ভয় করবে কেন, আমি পাশেই আছি। তাছাড়া বেল বাজলেই অ্যাটেন্ডেন্ট আসবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। এখন যত রেস্ট নেবেন তত ভালো। আউটডোর তো আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। চৈতালি হাতের মাসিক পত্রিকাটি দেখিয়ে বলে, এগুলো একটু উল্টে পাল্টে দেখেই খেয়ে দিয়ে শুয়ে পড়ব। পরের দিন হরিবাবু ঘন্টায় ঘন্টায় এসে খবর নিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। চৈতালি সত্যি খুব খুশি। রাত্রিবাসের জন্য দিল্লির হোটেলে পৌঁছেই হরিবাবু চৈতালিকে বলেন, আপনি বাথরুম থেকে বেরিয়েই রুম সার্ভিসকে ফোন করবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনার ডিনার দিয়ে যাবে। রাত্রে আমি আর আপনাকে বিরক্ত করতে আসবো না। উনি একটু থেমে বলেন, আমি আমার ঘরে যাচ্ছি। পরের দিন সকালে আহমেদাবাদ এক্সপ্রেসেও হরিবাবু বারবার জিজ্ঞেস করলেন, ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস খাবেন অথবা চা কফি? চৈতালি একটু হেসে বলে, না না, এখন কিছু দরকার নেই। বেলা 11টায় 11:30 থেকেই হরিবাবু মাঝে মাঝেই বলেন, হট কেসে লাঞ্চ আছে, যখনই বলবেন তখনই। অত ব্যস্ত হচ্ছেন কেন? খিদে লাগলে আমি নিয়ে নেব। 5টা বাজতে না বাজতেই জয়পুর। ডিরেক্টর অমিয়বাবু, ক্যামেরাম্যান চ্যাটার্জিবাবু, প্রোডাকশন ম্যানেজার সামন্তবাবু ও ইউনিটের আর অনেকেই ওদের অভ্যর্থনা করেন। ট্রেন থেকে নেমেই হরিবাবু জিজ্ঞেস করেন, চঞ্চলদা এসেছেন? অমিয়বাবু বলেন, এয়ারপোর্টে চঞ্চলকে রিসিভ করে ওর হোটেলে পৌঁছে দিয়েই তো আমরা স্টেশনে এলাম। আমোদা কাল থেকেই কাজ শুরু করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, কাল সকাল থেকেই কাজ শুরু হবে। বাইরে এসে গাড়িতে ওঠার আগে হরিবাবু বললেন, আমোদা, দেখছি ওয়েদার তো খুবই ভালো। আমোদা একটু হেসে বলে, এখন ওয়েদার ভালো হবে বলেই তো ইনডোরের বদলে আউটডোরে কাজ সেরে নিচ্ছি। খুব ভালো করছেন।
অমিয়বাবু এবার চৈতালিকে জিজ্ঞেস করেন, উদয় এলো না কেন? পুরী আর কলকাতায় 2-3টে বাড়ি নিয়ে হঠাৎ মামলা মোকদ্দমা শুরু হয়, লাস্ট মোমেন্টে আটকে পড়ল। ও, স্টেশন থেকে হোটেল মানসিং। চৈতালিকে ঘরে পৌঁছে দিয়েই সামন্তবাবু বলেন, ম্যাডাম ঘর পছন্দ হয়েছে তো? চৈতালি একবার চারপাশ সুদৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলেন, এত সুন্দর ঘরও পছন্দ হবে না? সামন্তবাবু ডান দিকে জানলা দিয়ে বলেন, চঞ্চলদা ওই সামনের উইংয়ে ঠিক এইরকমই একটা ঘরে আছেন। আমুদা আর হরিবাবু ঘর কোথায়? আমুদা আছেন চঞ্চলদার পাশের ঘরেই, আর হরিবাবু আছেন আপনার উল্টো দিকের ঘরে। ও আচ্ছা। সন্ধে ঘুরে যাওয়ার পরেই চৈতালি ঘরে টেলিফোন বেজে ওঠে। রিসিভার তুলেই বলে, হ্যালো, আমি চঞ্চল, কি করছো? কিচ্ছু করছি না। সন্ধ্যাকালীন আড্ডা কি আমার ঘরে হবে নাকি তোমার ঘরে? আপনি যা বলবেন। তাহলে আমার ঘরে চলে এসো। আমুদার হরিবাবু দুজনে এখানে আছেন। আমি তো আপনার ঘর চিনি না। ঠিক আছে, আমি আসছি। চৈতালি অবাকে বলে, আপনি নিজে আসবেন? চঞ্চল কুমার একটু হেসে বলেন, তুমি কি আমার কাছে এই সৌজন্যটুকু আশা করো না? না না, তা না। তুমি রেডি হও, আমি 10 মিনিট পর আসছি। চৈতালি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির ঝুল আর আঁচল ঠিক করেই খোপাটা ঠিক করে বেঁধে নেয়। দরজায় নক করার আওয়াজ শুনেই চৈতালি সঙ্গে সঙ্গে দরজা খোলে। চঞ্চল কুমার একটু হেসে বলেন, রেডি তো? হ্যাঁ হ্যাঁ। দরজার চাবি কোথায়? চৈতালি সেন্টার টেবিলের উপর থেকে চাবিটা আনতেই চঞ্চল কুমার হাত বাড়িয়ে বলেন, আমাকে দাও। চঞ্চল কুমার দরজা বন্ধ করেই চাবিটা ওকে দিয়ে বলেন, হ্যান্ডব্যাগে রেখে দাও। চৈতালিকে পাশে নিয়ে হাঁটতে হাঁটতেই চঞ্চল কুমার বলেন, শুনলাম হঠাৎ জরুরি কাজে আটকে পড়াই উদয়বাবু আসতে পারলেন না, কিন্তু অন্য কাউকে সঙ্গে আনলে না কেন? সেরকম কেউ নাই। কোনো একজন বন্ধুকে তো আনতে পারতে। চঞ্চল কুমার মুহূর্তের জন্য থেমে একটু হেসে বলেন, তোমার কি ধারণা আমরা সবাই সাধু? চৈতালি কি বলবে, চুপ করে থাকে। চঞ্চল কুমার ওর ঘরে ঢোকার আগে একটু চাপা গলায় বলেন, আমি আসি, কোনো চিন্তা নেই। রাত্রিরে যদি কেউ বিরক্ত করে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। চৈতালি মাথা নেড়ে সম্মতি জানায়, না না, তোমাকে ফোন করতে হবে না, আমি মাঝে মাঝে ফোন করে তোমার খবর নেব। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, ওর ঘরে দুজনে ঘরে ঢুকতেই হরিবাবু হাসতে হাসতে বলেন, আসুন ম্যাডাম আসুন। চৈতালি এগিয়ে যেতেই উনি বলেন, 18 দিন তো চঞ্চলের পাশেই বসবেন, এখন আমার পাশে বসুন। চঞ্চল কুমার বললেন, যাও চৈতালি, প্রডিউসারের পাশেই বসো। 3টে গ্লাসে হুইস্কি ডালতে ডালতেই অমিয়বাবু চৈতালির দিকে তাকিয়ে বলে, তুমি কি নেবে? ফ্রেঞ্চ লাইম অ্যান্ড সোডা। চঞ্চল কুমার একটু হেসে বলেন, একটু হুইস্কি নাও। না না, আমি ওসব খাই না। চৈতালি প্রায় এক নিঃশ্বাসেই বলে, এতদিন যখন খাননি তখন নতুন করে শুরু করতে চায় না। এতদিন খাওনি বলে আজকে খাবে না কেন? চঞ্চল কুমার একটু হেসে বলেন, বিয়ের আগে তো কোনো পুরুষের সঙ্গে রাত কাটাওনি, কিন্তু তাই বলে কি উদয়বাবুর সঙ্গে এক বিছানায় শোনি? চৈতালি আর অমিয়বাবু হাসেন, কিন্তু হরিবাবু বেশ উল্লসিত হয়ে বলেন, ঠিক বলেছেন, নিন নিন, আজ শুরু করুন। চঞ্চল কুমারের হাসি চেপে বলেন, নায়ক নায়িকার কথার মাঝখানে আপনি ডায়লগ ছাড়বেন না? চৈতালি একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, প্রথম 3টে দিন বেশ ভালোভাবেই কেটে গেল। সকাল থেকে বিকেল পর্যন্ত শুটিং হয়। সন্ধ্যার পর আড্ডা দিতে দিতেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। ও একটু থেমে বলে, তারপর দিন অম্বর প্যালেসের শুটিং চলার সময়ই প্রোডাকশন ম্যানেজার এসে আমুদাকে বলল, পুলিশ বলল নাইট শুটিং আজকেই করতে হবে, অন্যদিন ওদের অসুবিধা আছে। সারাদিন কাজ করার পর আবার তোমাকে নাইট শুটিং করতে? আমাকে কথাটা শেষ করতে না দিয়ে ও বলল, না না, আমার না, শুধু চঞ্চলের কতগুলো শট ছিল জয়পুরে নানা জায়গায়। ও, যাই হোক, সেদিন লাঞ্চের পর আর শুটিং হলো না। সন্ধ্যের পর চঞ্চলকে নিয়ে পুরো ইউনিট চলে গেল শুটিং করতে। হোটেলে রইলাম শুধু আমি আর হরিবাবু। দরজায় নক করার আওয়াজ শুনেই চৈতালি দরজা খোলে। হরিবাবুকে দেখেই বলে, ও আপনি? ম্যাডাম, একলা একলা তো ড্রিঙ্কস করতে ভাল লাগে না, তাই আপনি যদি কাইন্ডলি আমার ঘরে আসেন।
সপ্তাহখানেক ধরে হরিবাবুকে দেখে চৈতালির কখনো খারাপ মনে হয়নি। তাই ও বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আপনি আমার ঘরে বসে ড্রিঙ্কস করুন, এখানে বসেই আমরা গল্প গুজব করব। ঠিক আছে। হরিবাবু একটা স্কচের বোতল নিয়ে চৈতালির ঘরে আসে। নিজের গ্লাসে হুইস্কি ঢেলেই চৈতালির জন্য আপেল জুস ছাড়াও ফ্রাইড প্রন আর রোস্ট চিকেনের অর্ডার দেন। হরিবাবু ড্রিঙ্কস করেন, চৈতালি আপেল জুসের গ্লাসে চুমুক দেয়। মাঝে মধ্যে প্রন বা চিকেনের টুকরো খেতে খেতেই দুজনে পাশাপাশি বসেই গল্পগুজব করেন। ঘণ্টাখানেকের মধ্যে 4 পেগ পেটে পড়ার পরেই হরিবাবু ডান হাত দিয়ে চৈতালিকে একটু কাছে টেনে নিয়ে বেশ জড়িয়ে বললেন, যাই বলুন, উদয় খুব বুদ্ধিমান ছেলে। চৈতালি ওর কথা বলার ধরন দেখেই বুঝতে পারে ওর বেশ নেশা হয়েছে। হরিবাবু আবার ডকডক করে আধো গ্লাস গলায় ঢেলেই বলেন, তোমাকে প্রথম দিন দেখেই আমার জিভ জল এসে গিয়েছিল। চৈতালি বিরক্ত হয়ে নিজেকে ছাড়বার চেষ্টা করেও পারে না, বরং উল্টে হরিবাবু দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। চৈতালি বেশ রাগ করেই বলে, আহ, ছেড়ে দিন। দেখো খুকি, যে লাইনে এসেছো সেখানে এসব ন্যাকামি করে কোনো লাভ নেই। হরিবাবু ওর মুখের উপর মুখ রেখে বলেন, সব ছুঁড়েই জানে ছোটোখাটো রোল পেতে হলেও প্রডিউসারের সঙ্গে শুতে হয়, আর তোমাকে তো আমি এক লাফে হিরোইন করেছি। চৈতালি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আপনি বড্ড বেশি ড্রিঙ্কস করছেন বলে অনেক আজে বাজে কথা বলছেন। হরিবাবু একটু হেসে বলেন, আমরা যাতে মাতাল হলেও তালে ঠিক থাকি, আজ তোমাকে আমার চাই চাই। চৈতালি ঠাস করে ওর গালে চড় মেরেই বলে, অসভ্য জানোয়ার, কাকে কি বলছেন? এক মুহূর্তে হরিবাবুর নেশা ছুটে যায়। পকেট থেকে একটা কাগজ বের করে ওর সামনে ধরে গম্ভীর হয়ে বলে, ওহে খুকুরানি, পড়ে দেখো। হঠাৎ চৈতালি থামে, মুখ নিচু করে বসে থাকে, কোনো কথা বলে না। 5-7 মিনিট পর আমি জিজ্ঞেস করলাম, ওই কাগজে কি লেখা ছিল? ও মুখ উঁচু করে আস্তে আস্তে বলে, দেখলাম উদয়ের সই করা একটা রসিদ আর ছোট্ট একটা চিঠি। কোনো টাকা নেবার রসিদ? হ্যাঁ। ও একটু স্ল্যান হাসি এসে বলে, আমার সঙ্গে রাজস্থানে আসা যাওয়া, খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ বাবদ 8,000 টাকা নিয়েছে। ও মাই গড! আমি না থেমেই বলি, উনি এলেন না অথচ? তাহলেই বুঝে দেখো, ও ইচ্ছা করেই আমাকে হরিবাবুর খপ্পরে ছেড়ে দিয়েছিল। আর ওই চিঠিতে কী লেখা ছিল? উদয় লিখেছিল, আপনার পরামর্শ মতো আমি রাজস্থানের বদলে পুরীই যাব। আপনারা যেদিন ফিরবেন আমিও সেদিনই ভোরে স্টেশনে আপনাদের রিসিভ করব। আর হ্যাঁ, চৈতালির সব দায়িত্ব আপনার, ও নিশ্চয়ই আপনার অবাধ্য হবে না। কি আশ্চর্য! ও একটু হেসে বলেন, বাচ্চু, এই মহাপুরুষই আমার স্বামী ছিলেন, আর ওর জন্যই সে রাত্রে হরিবাবু আমার সর্বনাশ করলেন। চৈতালি একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, স্বামী ছাড়া হরিবাবুই প্রথম আমার মধু খেয়েছিল। আমি সঙ্গে সঙ্গেই বলি, তুমি এর পরেও ওর ছবিতে কাজ করেছিলে? বাধ্য হয়ে করেছিলাম। বাধ্য হয়ে কেন? আমি বলেছিলাম আর ওর ছবিতে কাজ করব না। হরিবাবু সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টের কপি দেখিয়ে বললেন, 1 সপ্তাহের মধ্যে 3টে ছবি না করার জন্য 6 লাখ টাকা দিয়ে কাজ বন্ধ করে দিন। একটা ছবি না করার জন্য 2 লাখ করে। হ্যাঁ, তুমি সই করার আগে কন্ট্রাক্ট পড়ে দেখোনি? উদয় একবার চোখ বুলিয়েই নিজেই সই করে আমাকে সই করতে বলেছিল। আমি জয়পুরে গিয়ে সব কিছু জানলাম। একটু চুপ করে থাকার পর বলি, রাজস্থানের শুটিং করার সময় হরিবাবু আর কোনোদিন তোমাকে বিরক্ত করেছিলেন? চৈতালি প্রথমে মাথা নেড়ে বলে, হ্যাঁ। তারপর মুখে বলে, শুধু সেবার রাজস্থানেই না, পরের 2টো ছবি শেষ না হওয়া পর্যন্ত হরিবাবুকে মাঝে মাঝে আমার খুশি করতে হয়েছে। তুমি উদয়কে সব কথা বলেছিলে? না। কেন বলনি? ওকে বলে কি হবে? সামান্য কিছু টাকার লোভে ও নিজেই তো হরিবাবুর গোলাম হয়ে গিয়েছিল। তোমার পরিচালক অমিয় সেন কি ওরকম মানুষ ছিলেন? হরিবাবুর কোম্পানির শেষ ছবিটা করার সময় অমুদা একদিন আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। এবার একটু হেসে বলি, আর বাঙালির প্রিয়তম নায়ক চঞ্চল কুমার?
তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি ওর সঙ্গে বোধহয় 30-32টা ছবিতে অভিনয় করেছি। আমি ওর কথার মাঝে মধ্যেই মন্তব্য করি, সবই দারুণ রোমান্টিক ছবি। হ্যাঁ, ও একটু থেমে বলে, আউটডোরে গিয়ে ওর সঙ্গে কত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছি, কত হাসি ঠাট্টা করেছি, কিন্তু শুটিংয়ের সময় ছাড়া ও কোনো দিন এক মুহূর্তের জন্যও আমার হাত পর্যন্ত ধরেনি। বলো কি? চৈতালিও একটু হেসে বলে, আমি জানি ফিল্ম লাইনের বাইরে লক্ষ লক্ষ মানুষের ধারণা আমরা প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু স্বামী স্ত্রীর মতো জীবন কাটাই, কিন্তু ও নিছকই আমার বন্ধু। ও একটু থেমে বলে, ফিল্ম লাইনের লোক মেয়ের সঙ্গেই ওর কোনো সম্পর্ক আছে বলে আমি জানিও না, বিশ্বাসও করি না। কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বলি না। তারপর আমি প্রশ্ন করি, ওই 5টা ছবি করার পর নিশ্চয়ই তুমি বিখ্যাত হলে? শুধু বিখ্যাত কেন, আরও অনেক কিছুই হলাম। অনেক কিছু মানে? স্বামী ছাড়া অন্য পুরুষের শয্যা সঙ্গিনী হতে শিখলাম। টাকার লোভে স্বামী কত নীচ, কত স্বার্থপর হতে পারে তা জানলাম। পুরুষ মানুষেরা যে মেয়েদের সর্বনাশ করে আনন্দ পায় তা দেখলাম। আর কি দেখলে জানলে? সব স্বামীকে নিয়ে যে মেয়েরা ঘর করতে পারে না তা খুব ভালো করে বুঝলাম। ওই সময় তো তোমাদের ডিভোর্স হয়। হ্যাঁ, ডিভোর্স করলে কেন? যে স্বামীর নির্বিবাদে স্ত্রীকে নেকড়ে বাঘের ঘরে ছেড়ে দিতে পারে তাকে নিয়ে ঘর করা যায় না। চৈতালি প্রায় না থেমেই বলে, যে স্বামী আমারই টাকায় মদ খায়, অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করে, আমারই চরম সর্বনাশ করে, তাকে নিয়ে ঘর করার মতো মেয়ে আমি না। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি। ও অপমানে একটার পর একটা সিগারেট খেয়ে যায়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাচ্চু, কিছু না হারিয়ে কি এই পৃথিবীতে কিছু পাওয়া যায় না?